সনদ বেসিক্যালি প্রথম থেকেই একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছিল। কন্ট্রোভার্সিয়াল ইস্যু যেমন ধরেন আপনার টার্মটাই তো কন্ট্রোভার্সিয়াল। সনদ মানে কি? সার্টিফিকেট। সনদ ইজ সার্টিফিকেট। যেমন আপনার এসএসসি পরীক্ষায় যে আমরা সার্টিফিকেট পাই, সনদ পাস পাস করার। এখানে সনদ দিবে, কে দিবে, কাকে দিবে? এক। আসলে একটা ডকুমেন্ট করছে, সেই ডকুমেন্টটা ইজ ভেরি কমপ্লিকেটেড। আপনার ৮৪ টা পয়েন্ট আছে। এই ৮৪ টা পয়েন্টের মধ্যে আবার ৬৩ টা পয়েন্টে রাজনৈতিক দল দিচ্ছে, নানাবিধ ডিসেন্টিং ওপিনিয়ন দিচ্ছে। অর্থাৎ হিউজ পরিমাণ এটা কেউ ওইটাকে সব একেবারে হা কইরা নিতে পারবে না, আবার নাও করে দিতে পারবে না। কেউ হয়তো 50% মানতেছে, কেউ হয়তো 60% মানতেছে, 40% মানতেছে না। এরকম একটা সিচুয়েশন হয়েছে। যার ফলে এইখানে এটা নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব ছিল। আরেকটা অবজারভেশন হচ্ছে, আপনি এটা জাতীয় ঐক্য কমিশন এটাকে প্রস্তুত করছে। এখন জাতীয় ঐক্য কমিশন সেইখানে কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করতেছে এই যে আলোচনায়। সেখানে আমরা যতদূর জানি যে ৩০ টা দলকে আ নিবন্ধিত ৩০ টা দলকে সেখানে কোনো ইনভাইট করা হয়নি। এবং ধরেন জাতীয় পার্টি, জাতীয় পার্টি তো নিষিদ্ধ না। কিন্তু জাতীয় পার্টিকে তো সেখানে ইনভিটেশন দেওয়া হয় না এবং জাতীয় কোনো ইনপুট নাই। আপনি ধরেন ওয়ার্কার্স পার্টি, এগুলো কি নিষিদ্ধ দল? এদেরও তো কিছু ভোটার আছে। এখন আপনি এদেরকে বাদ রাইখা, এদেরকে যেমন আওয়ামী লীগের তো বাদ রাখছেনই। আওয়ামী লীগের তো বাদ রাখছেনই। ধরেন যে ঠিক আছে, একটা অ্যানিমোসিটি, একটা মানে আওয়ামী লীগ দল হিসেবে বা তাদের নেতৃত্ব অনেক অত্যাচার করছে, অবিচার করছে, লুটপাট করছে। তারা কি করবে? কিন্তু যারা একটা লিগালি আছে তারা তো এর বাইন্ডিং নাই এখানে। তারা বলবে কি আমরা তো জুলাই সনদ মানি না। কারণ আমরা এটা তো ডাকাও নাই, সাইনও করে নাই। যে দলগুলিকে ডাকা হইল না, তাদের কিন্তু এটা মানার কোন রকমের নাই। ৫ টা আপনার ৪ টা বাম দল, আ আ বাসদ, ২ টা বাসদ, জাসদ এবং সিপিবি, তারাও সাইন করে নাই বিভিন্ন কারণে। তাদের মেইন কথা হচ্ছে যে আমরা যেসব কমেন্ট করছি, যেসব পয়েন্ট দিচ্ছি সেসব পয়েন্টগুলিকে আনা হয় নাই। ওদের ভ্যালিড রিজন। যেমন ধরুন যে আপনার এখানে ইলেকশন প্রসিডিওর নিয়ে আলাপ আলোচনা হয় নাই। কিন্তু একটা ব্যাপক অংশ বর্তমানে বাংলাদেশে প্রপোর্শনাল নির্বাচন চায় বা সাংখ্যানুপাতিক আ আ নির্বাচন তারা চায়। রাইট? কিন্তু সে বিষয়ে কোনো নাই, কোনো দিক নির্দেশনা নাই। একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এনসিপি যে দলটা নেতারা তারা জুলাই জুলাই আগস্টের যে হইল, গণ অভ্যুত্থান হলো, তাকে তারা বিভিন্ন রকমের লেভেলের নেতৃত্ব দিছে। এখন তারা কোথায়? তারা বলছে যে এটাকে একটা আইনি সনদ হইতে হবে, আইনি সুরক্ষা দিতে হবে। তারা সাইন করে নাই। এখন আইনি সুরক্ষা কে দিতে পারে? এই একটা কমিটি দিতে পারে? এটা তো কমিশন না, এটা হলো কমিটি এগুলি। কারণ কমিশন করলে তো আইন করতে হয়। তো এই কমিটি কি তাদেরকে সুরক্ষা দিতে পারে? দিতে পারে কেবলমাত্র পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টের সুরক্ষাও কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে কোর্টে যেয়ে টিকে নাই। আপনি যেমন ধরুন যে অপারেশন ক্লিন হার্ট, বিএনপির আমলে ১ম আমলে অপারেশন ক্লিন হার্টে ৯৩ জন লোক মারা গেছিল। এবং সেখানে কিন্তু একটা সুরক্ষা দেয়া ছিল, ইন্ডেমনিটি দেয়া ছিল। পরে কিন্তু সেই ইন্ডেমনিটি এই অ্যা এই অ্যা মামলা করার ফলে সেই ইন্ডেমনিটি কিন্তু উঠে গেছে। ইন্ডেমনিটি আর নাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে ইন্ডেমনিটি দিছিল সেটাও থাকে নাই। এইখানে ইন্ডেমনিটি তারা চায় কেন? বা আইনি সুরক্ষা কেন চায়? চাওয়ার কোনো কারণ নাই। তারা তো কোনো ইলিগাল কাজ করেনি। তারা যে কাজটা করছে হচ্ছে যে একটা ডিক্টেটরকে তারা উৎখাত করছে। সুতরাং এখানে আইনি সুরক্ষার কি দরকার বা আমি এটা বুঝি না। যে আমরা যেমন আমাদের নামে মামলা করতে পারে এরকম মানে যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে আমাদের নামে পরবর্তীতে যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে তো বা যেকোনো সরকারই এই সনদটাকে যদি ফেলে দেয়, তাহলে কি করার আছে তখন? এই সনদটা আপনার যদি সংসদে পাস না হয়, সেজন্য তারা গণভোট দিতে চাচ্ছে।
এখন গণভোটে এটাই করাতে চাচ্ছে। গণভোটে তো থাকে একটা আইটেম যে আপনি এটা মানেন কি মানেন না। এখানে আপনার যে বললাম না যে ৮৬টা পয়েন্ট, ৮৪টা পয়েন্টের মধ্যে ৬৩টা পয়েন্ট ডিসেন্টিং আছে পার্টি। কোথাও একটা পার্টি, কোথাও ৩টা পার্টি, কোথাও ৫টা পার্টি ডিসেন্ট করছে। ওই পয়েন্টটা মানছে কিন্তু এড করছে কিংবা কিছু, কিছু মানে নাই। সব মিলাইলে ৪০০ পয়েন্ট হয়। এখন এই ৪০০ মিনিমাম ৪০০ আপনার কোশ্চেন উঠে। তাতে হা কিংবা না বলতে হবে। তাহলে আপনি কিভাবে করবেন? ইটস কোয়াইট ইম্পসিবল। আচ্ছা, গণভোটে আপনার কত পার্সেন্ট লোক ভোটার উপস্থিতি হইলে সে গণভোটটা ভ্যালিড হবে? আমাদের দেশে ভোটার উপস্থিতি এখন খুবই কম। তাদেরকে কে নিয়ে যাবে ভোট কেন্দ্রে? আমরা তো দেখছি যে ২০২৪ সনের ২৩ সনের যে একটা নির্বাচন হলো এরশাদের মৃত্যুর পরে এই বনানীতে, গুলশান বনানী, ১৭ ঢাকা ১৭ সেখানে হিরো আলম কন্টেস্ট করলো আর আরাফাত হেরে গেছিল। ওখানে 2% ভোটার আসে নাই, 2% ভোটারও আসে নাই। এটা হলো বাস্তবতা। আমাদের দেশে এখন অনেক ভোটার এই যে বলে না মাসুদ কামাল, তারপর আরো কয়েকজনে বলে যে আওয়ামী লীগের ৬ কোটি ভোটার বা একটা বিপুল সংখ্যক ভোটার আছে। এই ভোটারগুলি ২০২৪ সালের ইলেকশনে কোথায় ছিল? যদি এত ভোটারই থাকে তাহলে ভোট চুরি করতে হয়েছে কেন? ২০১৮ সালে কোথায় ছিল? ২০১৪ সালে কোথায় ছিল? অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টি থেকে ভোটাররা সরে গেছে। আগে ম্যাক্সিমাম যে ভোট পাইছে দুই পার্টি 2001-এ 41%, রাফলি 41% করে 81% পপুলার ভোট বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ছিল। আর বাকি 19% ছিল এই জাতীয় পার্টি, তারপরে আপনার বিএনপি দেশের। এখন কি সেই অবস্থা আছে? এখন কিন্তু সেই অবস্থা নাই। একটা বড় অংশ দল থেকে সরে গেছে। তাদের রিপ্রেজেন্টেশন কি ছিল এই সনদে? Who represented the people who do not belong to any political party? এখানে ২৫টা দলই কি মানে ২৫টা দলই প্রতিনিধিত্ব করে নাকি বাংলাদেশের? ২৫টা দল যে ২৫টা দল সই করেছে। আপনি যে ২৫টা দলের ভোটার সংখ্যা কত? এটা তো 40%ও হবে না। আপনারা 40% হবে না। 60% এর এখানে কোনো মতামত নাই। সেইটা জাতীয় ঐক্য একটা সনদ এবং ইউনূস সাহেব আবেগতাড়িত হয়ে কালকে মানে কেঁদে ফেলার মতো অবস্থা যে আপনারা সবাই এই এটার অংশীদার হবেন। আপনারা দেখবেন, শুক্রবার ৪টার সময় দেখবেন এবং যারা হাল চাষ করতেছে অনুকরণীয়, বিশ্বের ইতিহাসে অনুকরণীয় এটা। হ্যাঁ, যারা হাল চাষ করতেছেন, খেতে খামারে কাজ করতেছেন তারাও দেখবেন। অর্থাৎ হাল চাষ করতেছে, হাল ঘুরেছে আর লাইভে দেখতে না। এই ধরনের পাগলামি কয়টা লোক দেখছে এবং ম্যান্ডেটরি করছে। এবং সেখানে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে যে যুদ্ধে আহত যারা ছিল তাদের উপর আক্রমণ হয়েছে, তারাও যে আক্রমণ করছে, তাদের কাজও আমি সাপোর্ট করি না যে তারা ভায়োলেন্ট হয়েছে। ভায়োলেন্ট হয় কেন? কারণ ভায়োলেন্ট হয় এই কারণে তাদের ভিতরে যে ফ্রাস্ট্রেশন, তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন, জব নাই, টাকা নাই, চিকিৎসা নাই, এইসব ফ্রাস্ট্রেশনে এরা কিন্তু রাস্তায় নেমে আসছে। এই যে জুলাই যোদ্ধা যারা রাস্তায় নেমে আসছে, আপনার এনসিপি তো রাগ হয়ে তারা এখানে সাইনই করে নাই। সুতরাং এইটার আমি শুধু এটুকু বলবো যে স্টিল বার্থ বলে একটা কথা আছে না, জন্মেই এই বিকলাঙ্গ একটা ডকুমেন্ট তৈরি করে থুয়ে গেল আলী রিয়াজের নাম ইতিহাসে অনেক দিন থাকবে। যেমন রেড ক্লিফ সাহেব ছিটমহল করে গেছিল ইস্ট পাকিস্তান, তৎকালীন ইস্ট পাকিস্তানের মধ্যে ভারতের ছিটমহলের মধ্যে আবার ইস্ট পাকিস্তানের ছিটমহল করে এমন একটা জটিলতা করে থুয়ে গেছিল। আলী রিয়াজ একটা বিভেদের একটা মানে একটা ডকুমেন্ট তৈরি করলো, এটা নিয়ে মারামারি হবে, অ্যাকচুয়ালি এটা শেষ পর্যন্ত ডাস্টবিনে চলে যাবে। আপনার 1991-এ ৩ জোট সাইন করে নাই, সাইন করছে তো কোথায় তারা এখন? সেই ডকুমেন্ট কই? মানে নাই। বরং যেখানে তাদের রিফর্ম করা দরকার ছিল, যে দুদককে রিফর্ম করা দরকার ছিল, দুর্নীতি কিভাবে দমন করা যায় রিফর্ম করা দরকার ছিল, ইলেকশন কিভাবে ন্যায্যভাবে করা যায়, যেমন প্রপোর্শনাল নির্বাচন হলে আপনার ভালো ক্যান্ডিডেট এই যে সিট ব্যাচে এই যে নমিনেশন বিক্রি বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এটা নিয়ে কোনো আলোচনাও করে নাই।
এগুলি নিয়ে আলোচনা করে নাই। কিভাবে ক্ষমতার ভারসাম্য করা যায়, তারা করছে কি ওই উচ্চকক্ষ করতে হবে। আপনি কেন উচ্চকক্ষ করবেন? আপনার এখানে কয়টা প্রভিন্স আছে, কয়টা রাজ্য আছে বাংলাদেশের মধ্যে? ইউনিটারি রাষ্ট্রকে ভাঙাচুরা কইরা এর ভিতরে একটা বিভেদের সৃষ্টি কইরা দেওয়ার জন্য একটা অপচেষ্টা হয়েছে। এটার যেসব লোকজন এখানে আসছে অনেকে এই দেশের নাগরিক না। আমি তাদেরকে বলি যে বিদেশি শকুন ডেড বডির সন্ধান পাইছে বাংলাদেশ নামক একটা ডেড বডি, সেখানে ডিসেন্ট কইরা লুটপাট কইরা আবার শকুন উড়ে চলে যাবে, কিন্তু আমাদের ভুগতে হবে।